নার্সিং হোম থেকে বাড়ি আসার পর থেকে আদিশ্রীকে এখনো পর্যন্ত কর্নফ্লেক্স খাওয়াইনি। তো ভাবলাম যে আজকে সকালবেলায় তাহলে ওকে কর্নফ্লেক্স খাইয়ে দিই। তার জন্য এদিকে আগের থেকেই কাউ মিল্ককে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে একটা কলা এর মধ্যে অ্যাড করব। একটা না, কলাটা অনেকটাই বড়। সেই জন্য ভাবলাম যে অর্ধেকটা পরিমাণে দিই আর অর্ধেকটা কেটেও নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর যে যেখানেই আছো সুস্থ আছো, আমিও আগের থেকে বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন আমি এই কলাটা এভাবে কেটে দিলাম আর এর সঙ্গে এখন একটু মিশিয়ে নেব। তবে আদিশ্রীকে ঠোঁটে কলা খাইয়ে থাকি, তো ঠোঁটে কলা ঘরে নেই, তো সেই জন্য এই কলাটাই খাইয়ে দিচ্ছি। এই কলাটার নাম হচ্ছে সিঙ্গাপুরি কলা। তো যাই হোক, এই যে খাবারটা রেডি হয়ে গেছে আর এখন গিয়ে আমার মেয়েকে খাইয়ে দেব। তো আদিশ্রীকে সকালের খাবার তো খাইয়ে দিয়েছি, তারপর চলে এসেছি এখন ওর বাপির খাবার রেডি করতে। তো গতকালকে ওর বাপিকে ছোলা দিয়েছিলাম খেতে আর বাকিটা ছিল, আর এইভাবে অঙ্কুরিত হয়ে গেছে। আর এখন এই ছোলাটা খেতে দেবো, এগুলোই খেতে ও বেশি পছন্দ করে, বেশি একটু অঙ্কুরিত হবে। তো এটা খেতেও বেশি পছন্দ করে, কিন্তু ওই যে দিনে দিনে ভিজালে পরের দিন আর অঙ্কুরিত হয় না, দুদিন সময় লাগে। তো এই যে দেখো, এখন আমি সুন্দরভাবে এখন খাবারটা রেডি করে দিচ্ছি। এর মধ্যে রয়েছে, আজকে দিয়েছি হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর দিয়েছি শসা, আর সামান্য একটু লবণ দিয়েছি। তো এই খাবারটা ও এখন প্রত্যেক দিনই খায়, তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করে থাকি। আমাকেও বলে খেতে, কিন্তু আমার না ভালো লাগে না খেতে, সেই জন্য আমি খাই। আমাকে একজন অনেকদিন আগেই বলেছিলে যে দিদি ভাই, দাদা ভাইকে এইভাবে কাঁচা ছোলা না খেতে দিয়ে হালকা একটু সিদ্ধ করে দেবে, তাহলে খুব ভালো লাগবে খেতে আর হজমের সমস্যাটাও হবে না। আমি আমার বরমশাইকে আমি বলেছি, জানো তো, যে আমাকে একজন এরকম বলেছে যে কাঁচা ছোলা খাওয়ার থেকে হালকা সিদ্ধ করে খেলে ভালো হয়। তো ও বললো কি যে আমার তো হজমের সমস্যা হয় না, আমার এইভাবেই খেতে ভালো লাগে, সেই জন্য এইভাবেই দিই। আর এদিকে দেখো, এই মাছগুলো আজকে সকালবেলায় আমার শ্বশুর মশাই নিয়ে এসেছে। মাছগুলো নতুনত্ব লাগলো, এগুলো হচ্ছে সমুদ্রের মাছ। তো আমার শাশুড়ি মা এখন মাছ কাটছে, তো দেখতে এসেছি যে কি কি মাছ কাটছে। এখানে অনেক রকমের মাছ রয়েছে, দেশি মাছ রয়েছে, সমুদ্রের মাছ রয়েছে। তো আমি মাছ কাটতাম, কিন্তু এখন আর আমি মাছ কাটি না, যেহেতু আমার অপারেশন হয়েছে, বসতে পারি না, পেটে ব্যথা করে। সেই জন্য আমার শাশুড়ি মা এখন মাছটা কেটে দিচ্ছে। তো যখন আমি ঠিকঠাক হয়ে যাব, আমার শরীর ঠিক হয়ে যাবে, তখন থেকে আবার মাছ কাটবো। আর এদিকে এখন চলে এসেছি মেয়ের জন্য মৌসুম্বি লেবুর রস তৈরি করতে। তো এদিকে দেখো, আমি 4টে লেবুর রস বের করে নিয়েছি, 4টে লেবুর রস এইটুকু হয়েছে। তো তারপর আমার মেয়েকে খাইয়ে দিয়ে এদিকে এখন লেবুর খোসা আমি পেছনে ফেলতে এসেছি, মানে আমাদের ঘরের পেছনে। আমাদের বাড়িতে প্রত্যেক দিন একজন কাকিমা গরুর খাবার নিতে আসে, মানে এই যে ফ্যান জল, তারপর সবজির খোসা, এই সমস্ত নিয়ে যায় প্রত্যেক দিনই। তো এইগুলো না আমাকে দিতে বারণ করেছে, ওই বালতির মধ্যে, যে বালতিতে ফ্যান জল রাখি। তো আমাকে বারণ করেছে, সেই জন্য আলাদা করে ফেলে দিই। আর এগুলো গরুতে খায়ও না। তো এদিকে আমার মেয়ে এই কাজটা করতে খুব পছন্দ করে, আগেও এইভাবে ও ফেলে যায়। আর আমি যখন ফেলতে আসি তখন দৌড়ে চলে আসে আমার কাছে, এসে বলে কি, মা আমি ফেলবো, মানে আমি করে। তো তারপর ওকে দিই ফেলতে। তো ও প্রচন্ড খুশিও হয়। তো তারপর এদিকে এখন চলে এসেছি ঘরে, ঘরটা গোছাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, ঘরটা এখনো গোছানো হয়নি। আস্তে আস্তে করে টুকটুক করে ঘরের অনেক কাজকর্ম করে থাকি। আমি যদি না করি তাহলে কে করে দেবে বলো তো? আর যতই নড়াচড়া করা হয়, শরীরটাও বেশ ভালো থাকে। আর একভাবে বসে থাকলে কিন্তু শরীরটাও একদম আড়ষ্ট হয়ে যায়। সেজন্য একটু হাঁটা চলা, একটু নড়াচড়া করাও ভালো, তাহলে একটু তাড়াতাড়ি করে আমি সুস্থ হয়ে উঠবো। কাজ করছি আর মনে মনে ভাবছি যে খুব ভালো হয়েছে যে বেশি শীত পড়ার আগে আমি অপারেশনটা হয়ে নিয়েছি। তো কি বলতো, বেশি শীত পড়লে আবার সমস্যা, তো নার্সিংহোমেও সমস্যা হয়, তো সেই জন্য বলছি। আর এদিকে আমি হাঁচি দিচ্ছি আর পেটটা চেপে ধরে হাঁচি দিচ্ছি, না হলে পেটে প্রচণ্ড ব্যথা করে। আর হাঁচি দিতে গেলে প্রচণ্ড প্রেসার পড়ে যায় পেটে। তো এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর কম্বলগুলো আমি এই খাটের পেছনে একটা চেয়ার আছে, সেখানে রেখে দিচ্ছি আপাতত। তো তারপর যখন খাটটা গোছানো হয়ে যাবে তখন আবার নিয়ে আসবো।
একটা সত্যি কথা এবং বাস্তব কথা কি জানো তো, ঘর গোছানো একটা নেশা। সবাই কিন্তু পারে না। অনেককে দেখেছি ঘর এলোমেলো থাকে, জামা কাপড় এক জায়গায় জড়ো করা থাকে, এমন এমন বাড়িও আমি দেখেছি। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে ঘরটা গুছিয়ে রাখার। সবসময় হয়তো হয়ে ওঠে না, বাচ্চা ছোট, অনেক সময় পেরেও উঠি না। তো হয়তো যেদিন এলোমেলো থাকে সেদিনই বাড়িতে লোকজন চলে আসে, এমনও হয়। তো তখন যে কি লজ্জায় পড়তে হয় কি আর বলবো, মানে প্রচন্ড লজ্জার মধ্যে পড়তে হয়। তো যাই হোক, এখন এই যে ঘরটা গোছানো হয়ে গেলে বাকি কিছু কাজ আছে সেগুলো করব। এই ঘর গোছানোটা প্রত্যেক দিনের কাজ আমার, প্রত্যেক দিন। সারাদিনে হয়তো দুবেলা আমার গোছাতে হয়। এই যে ওপরে তো তেমন বেশি থাকি না সারাদিন, মানে নিচেই থাকতে হয়, খাওয়া দাওয়া তিন বেলায় সমস্ত কিছু তো নিচেই। ওপরে এই যে থাকা, একটু হয়তো দুপুরের দিকে ঘুমোতে আসলাম, রাতে ঘুমোলাম, বা একটু রেডি হতে আসলাম, ঘর গোছালাম, এই আর কি। না হলে বাকি সমস্ত কিছুই নিচেই করতে হয়। আর এই যে দেখো, খাটটা গোছানো হয়ে গেছে, আর এখন কম্বলটা আমি এখন পায়ের কাছে এইভাবে ভাঁজ করে রাখবো। আমার জানো তো লেপও আছে, দুটো লেপ আছে। আমার বাবার বাড়ির থেকে একটা দিয়েছিল, আর আমার শ্বশুর একটা বানিয়ে দিয়েছিল। তো সেই লেপ না গায়ে দিতে একদমই ইচ্ছা করে না। তো লেপের এত ওয়েট, সেই জন্য ভালো লাগে না। কিন্তু লেপ গায়ে দিলে গরম হয় খুব ভালো, কিন্তু প্রচন্ড ওয়েট। আর এই কম্বল গায়ে দিতে খুব ভালো লাগে, কম্বল একদমই হালকা, সেই জন্যই বলছি। সামনের 11ই ডিসেম্বর আমার বিবাহ বার্ষিকী, তো 12 বছর পূর্ণ হবে। সত্যি বলতে কিভাবে যে দিনগুলো কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। আর সময় মতো যদি আদিশ্রী হতো তাহলে আদিশ্রীও কত বড় হয়ে যেত তার কোনো ঠিক নেই। তো যাই হোক, সামনের দিনগুলোতে অনেক কিছু ভেবে রেখেছি, কতটা পারবো কি জানি না, শরীরটা তো ভালো নেই, সেই জন্যই বলছি। তো এদিকে এখন আমি দরজাটা খুলে দিচ্ছি, কেননা একটু খোলা থাকলে ভালোও লাগে, একটু হাওয়া বাতাস আসে, আলো আসে, ভালো লাগে। তো এদিকে এখন আমি একটু দাঁড়িয়ে রয়েছি, আর এমন একটা কাণ্ড হলো কি আর বলবো, তোমাদের বলছি দাঁড়াও। তো আমি তো ভালো বুঝে ব্যালকনিতে গিয়েছি, আর এইভাবে ছুটে আবার ঘরের মধ্যে এসে দরজাটা বন্ধ করে দিয়েছি। ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল, সেই জন্যই তোমরা দেখতে পাচ্ছ। আসলে কি হয়েছে জানো তো, আমি না প্রচন্ড হনুমানের ভয় পাই। তো আমাদের বাড়ির পাশে ওই কাকিমাদের বাড়িতে, ওদের বাড়ির যে ঘরে চাল রয়েছে সেই চালের উপর হনুমান বসে রয়েছে, আর আমার ব্যালকনির দিকে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে যে এই আবার আসবে। তো সেই জন্য এইদিকে আমি দৌড়ে চলে এসেছি। তো তারপর এই যে দেখলাম যে হনুমানটা এখন ওদের বাড়ি থেকে কি বেশ একটা এনে খাচ্ছে। হনুমানটা এখান থেকে নড়ছেও না, আর এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কি করে। আবার তো ব্যালকনিতে নিশ্চয়ই আসবে, কেননা আমার দিকে তাকিয়েছিল, আসবেই। দেখো এই যে আমার দিকে তাকিয়ে রয়েছে। তো পরে আবার আমাদের ব্যালকনিতে এসেছিল, এসে আবার ছাদ দিয়ে কোন দিকে চলে গেছে। তো ভয় লাগে, আমার প্রচন্ড ভয় লাগে হনুমানের। তো তারপর আমি দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে তারপর আমি নিচে এসেছি, মেয়ের জন্য খাবার রেডি করছি। আর আজকে আমাদের বাড়িতে কচুমুখী তরকারি রান্না হয়েছে শিঙি মাছ দিয়ে। আর আমাদের বাড়িতে জানো তো শিঙি মাছটা খুব খাওয়া হয় আমার মেয়ের জন্য। আর আমার শরীর তো এখন ভালো না, সেই জন্য একটু এই যে জ্যান্ত জাতীয় যে মাছগুলো আছে, শিঙি মাছ, কই মাছ, এই মাছগুলো একটু ঘন ঘনই নিয়ে আসছে, তো শরীরটা ভালো হওয়ার জন্য। তো এদিকে এখন বাজে বিকাল 4:30 মতো। এখন তোমাদের দাদাভাই আমাকে ড্রেসিং করিয়ে দিচ্ছে। আর বাড়িতে তো এমন কেউ নেই যে সে আমাকে ড্রেসিং করিয়ে দেবে, তো এখন আমার কর্তামশাই আমাকে ড্রেসিং করিয়ে দিচ্ছে। তো আমি বলেছি যে আমাকে আর এই যে সাদা ব্যান্ডেজগুলো লাগিয়ে দেবে না, প্রচন্ড পরিমাণে চুলকায়, প্রচন্ডই চুলকায়। তো আমি বলেছি যে কালকে যখন ড্রেসিং করাবে এইভাবে খালিই থাকবে। তবে খালি রেখে আবার যদি কিছু হয় সেই জন্য ভাবছি। সামনের শুক্রবার আমার এই সেলাইটা কাটবে, সেই জন্যই ভয় লাগছে। অতদিন কি আর খোলা রাখা যায়? সেই জন্য এইভাবে আটকে রাখতেই হবে, কিছু করার নেই, কষ্ট হলেও রাখতে হবে। আর আমার পেটটা কেমন ফোলা ফোলা রয়েছে দেখেছো? তো পুরো ফোলা ফোলা রয়েছে, যেহেতু পেটের ভেতরেই তো অপারেশনটা হয়েছে, সেই জন্য একটু ফোলা, মানে ব্যথা ব্যথা করে পেটের ভেতরে। তো এই আর কি, না হলে ভেতরে এই ওপরটা শুকিয়ে গেছে, ভেতরে হচ্ছে ব্যথা। একটা বিষয় লক্ষ্য করবে, দেখবে যে যদি গায়ে কোনো কিছু হয় বা দেহের বাইরে কোনো কিছু যখন হয়, তখন কিন্তু সেই ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু যখন দেহের ভেতরে কোনো কিছু হয়, তখন কিন্তু সেই ঘাটা শুকাতে অনেকটা সময় লেগে যায়, অনেকটা সময় লাগে। তবে ডক্টর আমাকে বলেছেন যে 2 সপ্তাহ মতো মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। 2 সপ্তাহ হয়ে গেলে তারপর স্বাভাবিকভাবে খাওয়া যাবে।
তো এদিকে আমার মেয়ে তো ঘুমিয়েছিল এই রুমে, ওর বাপের সঙ্গেই ঘুমিয়েছিল আর আমি আলাদা রুমে ঘুমিয়েছিলাম। তো প্রথমে এরা দুজন এসেই ঘুমিয়ে পড়ে, কেননা ওরা প্রথম খায় দুপুরবেলায় সেই জন্য। তো এখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, কেননা আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে একটু কোলে ওঠার বায়না করে। তো তো আমি তো কোলে নিতেই পারি না। আর কতবার যে সারাদিনে কোলে উঠতে যায় আমার মেয়ে, কিন্তু আমি নিতে পারি না। তখন আমার প্রচন্ড খারাপ লাগে, ওর বাপিই নেয় কোলে। আর এই যে দেখো, তারপর মেয়ের জন্য এখন হেলথ ড্রিঙ্ক আমি তৈরি করছি। আর এখন প্রত্যেকদিন সন্ধ্যার সময় ওকে আমি হেলথ ড্রিঙ্কটাই খাওয়াই, কেননা ওর বাপি বলেছে এটা তাড়াতাড়ি শেষ করতে। একটা জিনিস যদি 4 মাস 5 মাস থাকে, তো সেই জিনিসটা না খাওয়ানোই ভালো আমার মনে হয়। আর সেই জন্যই এখন প্রত্যেকদিন সন্ধ্যার সময় মেয়েকে আমি হেলথ ড্রিঙ্ক খাওয়াচ্ছি। তো যাই হোক, এই যে তৈরি করা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেলেই তারপর আমার মেয়েকে খাইয়ে দেব। আর আদিশ্রী এখন নিচে শুয়ে রয়েছে, আর এখন গিয়ে ওকে খাইয়ে দেবো, মানে ঠান্ডা হয়ে গেলেই খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সব সময়। টাটা।